আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের ফুটবল ফ্যানদের দ্বারা কিছু বক্তব্য রাখার জন্য এবং আমাদের 8 মাসের যে সফলতা ছিল অথবা কিছু জায়গা যেখানে আমাদের ত্রুটি ছিল সেগুলোও মানে খোলা মনে ডিসকাস করে পর্যবেক্ষণ করার জন্য। আমরা বিশ্বাস করি এরকম একটা সংস্কৃতি আমরা যদি তুলে ধরতে পারি যেখানে প্রতি 6 মাস পর পর আমরা একটা ফুটবল টাউন হল মিটিংয়ের মতো করতে চাচ্ছি, সেটা আমাদের দেশের মানে জন্য তো মঙ্গল হবেই ক্রীড়ার ক্ষেত্রে, কিন্তু আমাদেরকে জবাবদিহিতার ভিতরে রাখার একটা প্রক্রিয়া করে দিতে পারবেন। গণমাধ্যমে থেকে অনেক সময় অনেক প্রশ্ন আসে যেগুলো উত্তর হয়তো ওনারা পান না, অনেক তথ্য ওনারা চান যেগুলো ইনকমপ্লিট থাকে। তা আমরা মনে করি এরকম একটা 6 মাস পর ইন্টারাকশান থাকলে যদি কোনো ল্যাকিংস থাকে বা কোনো ইনফরমেশন থাকে যেটা ল্যাগিং, সেগুলো আমরা আপডেট আপনাদেরকে করতে পারি। তো আমরা বিশ্বাস করি যে দোনোজনের সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা এই সংস্কৃতিটাকে আর কি চর্চা করতে পারবো। আজকে আমার বক্তব্য শুরুতে আমরা বাংলাদেশ ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটা কথা বলতে চাই। বর্তমান যে বাজেট অধিবেশনটা হতে যাচ্ছে বাংলাদেশে, আপনারা দেখবেন যে বাজেট সময় অনেক কথাবার্তা হয়, অনেক অ্যালোকেশন বরাদ্দ নিয়ে কথাবার্তা হয়, কিন্তু ক্রীড়া নিয়ে কিন্তু অত কথাবার্তা সমালোচনা বা উদ্যোগ নিয়ে কথা হয় না। আমরা লক্ষ্য করছি যে বর্তমান বাংলাদেশে 2025-26 বাজেটে প্রায় 2000 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে ক্রীড়াতে। তার ভিতরে আমরা দেখি যে কনসিস্টেন্টলি 900 কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে সবসময় বেতন ভাতা এবং মেরামতের দিকে, অ্যান্ড বাকি অংশটা হয় ডেভেলপমেন্টের উপরে। আর সেই ডেভেলপমেন্টটাও কিন্তু আমরা দেখি কিন্তু আনইমপ্লিমেন্টেড রয়ে যায়। বিশেষ করে গত বছরের বাজেট থেকে আমরা লক্ষ্য করি যে মাত্র 800 কোটি টাকা ইমপ্লিমেন্ট হয়েছিল। তার মানে তার চেয়ে বেশি চলে গেছে কিন্তু মেইনটেনেন্স, অপারেশনাল, বেতন ভাতাতে। তা আমরা বর্তমান সরকারের কাছে উল্লেখ করে বলতে চাই যে একটা বাজেট পাস করার সময়ের জন্য বাজেটের ইমপ্লিমেন্টেশনটাও, এফিসিয়েন্সিটাও বিবেচনাতে রাখা হয়। কারণ আদারওয়াইজ খালি বরাদ্দ দিলাম কিন্তু বাস্তবায়ন করলাম না, সেটা নিয়ে কিন্তু ক্রীড়ার কোনো উন্নতি হবে না। ক্রীড়ার উন্নতিতে আমরা যদি মনে করি যে 2000 কোটি টাকা অত্যন্ত অল্প একটা বরাদ্দ, বিশেষ করে আমি বললাম যে বেশিরভাগ চলে যাচ্ছে মেইনটেনেন্স অপারেশনসের ক্ষেত্রে। আমরা যদি ফেডারেশনগুলোকে ভাগ করে দেখি বিভিন্ন স্পোর্টস ফেডারেশনগুলোকে, তাহলে 2000 কোটি টাকা কমতে 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 কিন্তু আসলে গোনার ভিতরেও পড়ে না। তো আমাদের একটা দাবি থাকবে বিএফএফ এর পক্ষ থেকে ক্রীড়ার উপরে বাজেটে যেন অ্যালোকেশনটা আরও বাড়ানো হয়। সেকেন্ড হলো অনেকগুলো আমাদের কাঠামো আছে যেগুলো হয়তো পুরানো, ইতিমধ্যে অকর্য। তো বাজেটের ক্ষেত্রে বিবেচনা করা উচিত যে ওরকম পুরনো অকর্য কাঠামোগুলোতে আর কত মেনটেনেন্স খরচ ব্যয় করে আর কত রিপেয়ার ব্যয় করে আমাদের ফলাফলটা আমরা কী পাচ্ছি। আমরা মনে করি সময় এসেছে যে কাঠামোগুলোকে দরকার হলে ভেঙে নতুন করে আবার তৈরি করার জন্য, আর সেটার জন্য এনাফ বাজেট রাখা হয় যেন আমরা কাজটাকে এই বছরে শুরু করতে পারি। বাজেটে উল্লেখ আছে আরেকটা হলো ট্যাক্সেশন। আমরা দেখতে পাচ্ছি যে 36% ট্যাক্স কিন্তু ধরা হয় স্পোর্টস ইকুইপমেন্টের উপরে। এখন যেই দেশে আমরা সবাই ক্রীড়াতে চাচ্ছি আরও মানে সব দিকে ঢুকানোর জন্য, অনুপ্রেরণা করার জন্য, প্রতিযোগিতামূলক ক্রীড়াকে ডেভেলপ করার জন্য, কমার্শিয়ালাইজ করার জন্য, সেখানে আমরা বিশ্বাস করি যে 36% ট্যাক্স আর তার উপরে তো অনেক সাপ্লিমেন্টারি ট্যাক্স থাকে, অনেক বড় একটা সংখ্যা স্পোর্টস ইকুইপমেন্টের উপরে। আমরা রিকোয়েস্ট করতেছি যে এই ট্যাক্সেশনটা যেন বিবেচনা করা হয়, অ্যান্ড আগামী বাজেট অধিবেশন পাশ করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই 36% ট্যাক্স মুকুফ করা হয় বা অ্যাটলিস্ট কমানো হয়। আমি কম্প্যারিজন করতে চাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে আমরা যদি দেখি সেখানেও কিন্তু স্পোর্টস ইকুইপমেন্টের উপরে ট্যাক্স হলো মাত্র 12%। তো এখানেও একটা বিবেচনার বড় জায়গা আছে, কারণ আমরা ক্রীড়ার উপরে অলরেডি ইনভেস্টমেন্ট করছি না, বরাদ্দ ওরকম দিচ্ছি না, তারপরেও আবার ক্রীড়াকে আমরা কিন্তু মোটামুটি আমি পানিশ করতেছি বড় বড় ট্যাক্স বসাই দিয়ে। তো সেই জায়গাটা আমি বিশ্বাস করি যে আগামীতে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি বিবেচনায় রাখবে। আমি এটা জোরালোভাবে রিকোয়েস্ট করছি ওনাদেরকে। এখন আসি আমরা আমাদের বর্তমান যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কাজগুলো নিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাজগুলো নিয়ে আপনারা জানেন যে আমরা শুরু করেছিলাম, যদিও কিছু ক্রেডিট তো দিতে হবে বিগত কমিটিগুলোকে, বাট আমাদের সাফ মেয়েরা সাফে কিন্তু দ্বিতীয়বারের মতো সাফ জয় করেছিল। সেটা হয়েছিল আমাদের কিন্তু কমিটির যাত্রা থেকে শুরু।
সেখান থেকে আমরা তরুণদের উৎসবের ক্ষেত্রে আমরা 800টার চেয়ে বেশি ফুটবল খেলার প্রতিযোগিতামূলক মেয়ে এবং ছেলেদের জন্য আয়োজন করেছিলাম, যেখানে যেটা আমরা বারে বারে বলতে পছন্দ করি যে টেকনাফ থেকে এবং তেঁতুলিয়া পর্যন্ত খেলা হয়েছে। খেলাগুলা চরে হয়েছে, খেলাগুলা বিচে হয়েছে, খেলাগুলা কিছু পাহাড়ে হয়েছে, খেলাগুলা কিন্তু সড়কও হয়েছে এবং অফকোর্স মাঠে হয়েছে। তো ফুটবলটাকে আমরা কিন্তু প্রত্যেকটি বাংলাদেশের অঞ্চলে কিন্তু ছড়িয়ে দিয়ে শুরু করেছিলাম জানুয়ারি মাস থেকে। জানুয়ারি মাস থেকে আমরা অনেক দিন পরে আন্ডার 15 টুর্নামেন্টে শুরু করেছিলাম, যেটার প্রক্রিয়া এখনও আদিন আছেন। আমরা জোন ওয়াইজ খেলতেছি, জোনের থেকে যে চ্যাম্পিয়ন যারা হবেন তারা কিন্তু আবার একটা ফাইনাল চ্যাম্পিয়নশিপের জন্য ওনারা খেলবেন। আমরা বিশ্বাস করি সেই চ্যাম্পিয়নশিপটা জুলাই মাসে শেষ হবে। তবে লক্ষ্য থাকতে হবে যে প্রতি জানুয়ারিতে আমরা এই টুর্নামেন্টটা শুরু করব, তাই প্রতি বছরেই যেন আমরা কনসিস্টেন্টলি আন্ডার 15 টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি। আমরা ইউথ ডেভেলপমেন্টে অনেক বেশি জোর দিয়েছি। ইউথ ডেভেলপমেন্টে জোর দেওয়াতে আমাদের আন্ডার 19 টিমটা ছিল আমাদের প্রথম একটা লিটমাস টেস্ট। সেটাও সাফ টুর্নামেন্টে যায় ওনারা ফাইনালসে পেনাল্টির মাধ্যমে ওনারা হয়তো চ্যাম্পিয়ন হতে পারলো না, কিন্তু রানার্স আপ হয়েছে অ্যান্ড অত্যন্ত ওনারা ভালো খেলেছিলেন। তো সেই জায়গাতেও আমরা আপনাদেরকে লক্ষ্য করতে চাচ্ছি যে আমাদের ইউথের উপরে ডেভেলপমেন্টটা কিন্তু অনেক মানে ইয়েভাবে আমরা অ্যাটেনশন দিয়ে কাজ করতেছি। আমাদের নারী ফুটবল দল অনেক দিন পরে অনেক উচ্চ মানের টিমের সাথে খেলতেছে এবং লড়াই করছেন। আমরা শুরু করেছিলাম ইউইর সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ, 2টা ফ্রেন্ডলি ম্যাচ, ওইখানে আমরা আওয়ে ম্যাচও কিন্তু গোল করতে সক্ষম হয়েছিলাম। আমরা রিসেন্টলি ট্রাই নেশন কাপ খেলেছিলাম জর্ডানে, যেখানে ইন্দোনেশিয়ার সাথে জর্ডানের সাথে যারা আমাদের চেয়ে হাই র্যাঙ্কিং টিম তাদের সাথে আমরা ড্র করেছিলাম। বাট বিশেষ করে আমরা জর্ডানের সাথে কিন্তু পিছিয়ে থাকা অবস্থাও আমরা কিন্তু ড্র করতে সম্ভব হয়েছিলাম। তো এই যে আন্ডার 19 পিছিয়ে থাকতে কেউ গোল দিচ্ছে, নারীরাও পিছিয়ে থাকার পরেও গোল দিচ্ছে, আমাদের ন্যাশনাল টিমও পিছিয়ে থাকার পরেও গোল দিচ্ছে, সেটা কিন্তু একটু মানে উল্লেখ আমি করতে চাচ্ছি যে আমাদের টিমের মেন্টাল স্ট্রেংথটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এই মেন্টাল স্ট্রেংথের উপরে কিন্তু আমাদের একটা জোর ছিল এবার, যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত হার মানব না। আমাদের দল শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি দল ফিটনেস বজায় রাখবে এবং শেষ চেষ্টাটা বাংলাদেশই করবে যেন গোল আমরা দিতে পারি এবং খেলাটা যেভাবে ওকে আমরা জয়লাভ করতে পারি। তো ইউথ ডেভেলপমেন্ট, মেন্টাল স্ট্রেংথেনিং, এই দুটা কিন্তু ছিল আমাদের শুরু থেকে একটা সেক্টর যেখানে আমরা চেষ্টা করেছিলাম কাজ করার জন্য। অ্যান্ড আমি আশা করি আগামী 3.5 বছর যেটা আমাদের কমিটি আন্ডার রয়েছে আমরা আরও ভালো ভালো কিছু প্রগ্রেস এই জায়গায় দেখতে পারবো। আমরা চেষ্টা করেছিলাম গণমাধ্যমকে আরেকটু ওনার সাথে আরেকটু ক্লোজলি কাজ করার জন্য। এখনও আমরা যেটা জানেন যে আমরা নিয়মিত প্রেস ব্রিফিং করছি, আমরা নিয়মিত আমাদের ফেসবুক এবং অনলাইন মাধ্যমে আমরা আপডেটস দিচ্ছি। যারা যারা চেষ্টা করছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে কোনো কমিটি বা ব্যক্তির মাধ্যমে আমরা তাৎক্ষণিক চেষ্টা করতেছি সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইতিমুহূর্তে আমাদের কাছে 2টি অভিযোগ এসেছিল অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যুস নিয়ে। আমরা কিন্তু সেই 2টি অভিযোগের ব্যাপারেও অত্যন্ত অনেক ফাস্ট আমরা ইনভেস্টিগেশন করতেছি এবং আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের ফাইনাল রেজাল্টটা কী আসে। বাট মেইন অ্যাকশনটা হলো আপনারা অভিযোগ করেছেন, আমরা অভিযোগ আমলে নিয়েছি অ্যান্ড এই অভিযোগের মাধ্যমে আমরা আগামীতে আরও ইমপ্রুভ করব, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা একটা কমপ্লেন পেয়েছিলাম যে মনে হচ্ছে যে কিছু কিছু চ্যানেল বা প্রেস একটু বেশি তথ্য পায় অন্যদের চেয়ে বেশি বা ইন্টারভিউজ বেশি পায়। সেগুলোও আমরা আমলে নিয়েছি। আমরা ইন্টারনালি খতিয়ে দেখব যে এরকম কোনো সমস্যা আছে কি না, বা নিশ্চয়ই আমরা এমন আচরণ করব ভবিষ্যতে যেন আপনাদের এই অভিযোগগুলি আর আমাদের আমলে আসতে না হয়। আমি আজকে প্রকাশ্যে এই কথাগুলো বলতেছি জানানোর জন্য যে আমরা কোনো তথ্য বা কোনো ইস্যুজ আমরা চাপিয়ে রাখতেছি না, আমরা লুকিয়ে রাখতেছি না, আমরা খোলা মনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের কাছে অভিযোগ এসেছিল অ্যান্ড রাইটফুলি সো যে প্রেস বক্সগুলা বা প্রেস যেখানে বসবে সেই জায়গাগুলা স্টেডিয়ামে এখনও কিন্তু মানসম্পন্ন নয়। ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সব কিছু উপেক্ষা করেও আমাদের লিগগুলি কভার করেছিলেন, টুর্নামেন্ট কভার করেছিলেন অ্যান্ড আমরা ডেফিনেটলি আপনাদের কমেন্টস অনুযায়ী আগামী লিগের সময়, আগামী ইন্টারন্যাশনাল ম্যাচের সময় আমরা চেষ্টা করব প্রেস বক্সগুলো এবং সাংবাদিকদের আরও ইন্টারনেট বা অন্যান্য ফেসিলিটিসগুলোকে যেন আরও একটু ইমপ্রুভ করা যায়। ধন্যবাদ এই কমেন্টসগুলি আমাদের আমলে সরাসরি আনানোর জন্য। ফুটবল নিয়ে যে কথাটা বারবার উঠতেছে যে আমাদের কিন্তু বিগত দিনের সাথে স্ট্যান্ডার্ডগুলোকে যদি তুলনা আমরা করি, আমাদের কিন্তু প্রথমে লক্ষ্য রাখতে হবে যে
আমাদের কিছু কিছু ট্রেডিশনাল কমপ্লেইন ছিল আমাদের দলকে নিয়ে। সেগুলো ছিল কি, সেগুলো আমরা শেষ মুহূর্তে গোল খেতাম, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত খেলতে পারতাম না, অনেক সময় এজ আই সেড ফিটনেসের সমস্যা, অনেক সময় মেন্টাল স্ট্রেংথিংয়ের সমস্যা। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য টিম খুবই পোর কোয়ালিটির ছিল, সেটা খানা আমরা বলি, বা সেটা জার্সি ইকুইপমেন্ট আমরা বলি, বা আমরা মাঠের কথা আমরা বলি। প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আমরা ব্যাপকভাবে ইমপ্রুভমেন্ট দেখছি, অ্যান্ড ইনশাল্লাহ আমরা ইমপ্রুভমেন্ট আগে দেখব। বিশেষ করে এটা আমি বললাম টেকনিক্যাল সাইড অফ দ্য গেমে আমরা কিন্তু অল 90 বা 90 মিনিটসে বেশি আমরা খেলছি। সব টিমের কথা আমি বলতেছি, ইউথ, নারী এবং পুরুষ। আমরা শেষ মুহূর্তে পর্যন্ত ফ্যানদেরকে হোপ দিচ্ছি যে বাংলাদেশ টিম খেলতে পারে, কারণ উদ্দেশ্যটা হলো বাংলাদেশ যখন মাঠে নামবে বাংলাদেশের টিম যেন একটা কনসিস্টেন্ট মেথোডোলজি এবং কনসিস্টেন্ট কোয়ালিটি বজায় ধরে রাখতে পারে। এই মুহূর্তে আমরা সেই জায়গায় চলে এসেছি, অ্যান্ড আমি বিশ্বাস করি যে আগামীতে এই কনসেপ্টটাই আমাদেরকে আরও বেটার ফলাফল এবং রেজাল্টস আমাদেরকে দিবে। আমাদের কোন জায়গায় আমরা এখনও শুরু করতে পারিনি আমাদের যাত্রা, সেই জায়গাতে আমার কলিগরা আপনার সাথে শেয়ার করবে, বাট ডেফিনেটলি আমরা এখনও ডিস্ট্রিক্ট ফুটবলে আমরা বলটাকে গোড়াতে এখনও পারি নাই। সেটা এমন না যে আমরা একটা ইগনোর করে গিয়েছি, আমরা চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট লেভেলে আগে ইউথটা দিয়ে শুরু করি, তাই তরুণ উৎসবে আমরা ফুটবল খেলেছিলাম, আন্ডার 15 টুর্নামেন্টও আমরা খেলেছিলাম, আগামীতে আন্ডার 17 হবে, অ্যান্ড দেন আমরা হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে লিগ বা ইন্টার ডিস্ট্রিক্ট আমরা চলে যাব। সেই ব্যাপারে আমার কলিগ আরেকটু বিস্তারিত আপনাদেরকে বলবে। আমরা আরেকটা কোন জায়গায় স্ট্রেংথেনিং করতে চাই সেটা হলো ফ্রেন্ডলি ম্যাচেস। এখনও যে ফ্রেন্ডলি ম্যাচগুলি আমরা খেলছি সেগুলা ভালো টিম নিশ্চয়, কিন্তু আমরা আরেকটু উচ্চ পর্যায়ের টিমের এগেনস্টে ফ্রেন্ডলি আমরা খেলতে চাই। আমরা বিশ্বাস করি যত কোয়ালিটি ফিল্ড অপোনেন্ট আমাদের থাকবে ততই আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হবে গোয়িং ফরওয়ার্ড। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের জন্য এখনও ফাইট দিচ্ছি, ভবিষ্যতে অলিম্পিক্স কোয়ালিফাই আসবে, এশিয়ান গেমস আসবে, ওয়ার্ল্ড কাপ আসবে। তো এই প্রস্তুত হওয়ার জন্য ওই লেভেলের টিমের সাথেও আমাদের কিন্তু প্রতিযোগিতামূলকভাবে খেলতে হবে, আদারওয়াইজ গ্যাপটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, অ্যান্ড সেটা করা যাবে না। লাস্ট বাট নট লিস্ট, আমরা এখনও আমাদের গ্রাউন্ডসগুলোকে আমরা মনে করি আমাদের কোয়ালিটি অনুযায়ী ইমপ্রুভ করতে পারি নাই। ন্যাশনাল স্টেডিয়াম আমরা এখন ফেরত পেয়েছি, সেখানে এখনও মাঠের অনেক কাজ বাকি আছে। আমাদের যে স্টেডিয়ামগুলি আমরা বরাদ্দ পেয়েছি লিগ চালানোর জন্য, ট্রেনিং করার জন্য, সেগুলোর ব্যাপারেও আমাদের অনেক ইমপ্রুভমেন্ট আছে, আমরা স্বীকার করি, আমরা মানি, অ্যান্ড আমরা আগামী 6 মাস পরে আমরা আশাবাদী যে আপনাদেরকে একটা পজিটিভ নিউজ আমরা দিতে পারবো। ইতিমুহূর্তে আমাদের দুটো অ্যাস্ট্রো টার্ফ ইন কনস্ট্রাকশন প্রসেসে আছে, বাট বিকজ কমপ্লিট এখনও হয় নাই আজকের আগে, আমি সেটাও আমাদের কাইন্ড অফ উইকনেস হিসাবে স্বীকার করে নিচ্ছি।